আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। জ্যামিতির উপরে গণিতের ৫৫তম ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, সিনিয়র শিক্ষক, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থীরা, আর দেরি না করে বই, খাতা, কলম এবং জ্যামিতি বক্স নিয়ে আজকের ক্লাসের জন্য প্রস্তুত থাকো। সুপ্রিয় শিক্ষার্থীরা, পূর্বের পাঠে তোমরা অনুশীলনী ৯.৩ এর ১৯ এবং ২০ নম্বর প্রশ্নের সমাধান দেখেছ। আমি এখন এই দুটি প্রশ্ন থেকে তোমাদের সামনে দুইটি চিত্র অঙ্কন করতে দিয়েছি। প্রথম চিত্রে বলেছি ৫ সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ আঁকো, এবং দ্বিতীয় চিত্রে বলেছি কম্পাসের সাহায্যে ৩০ ডিগ্রি কোণ আঁকো। তো ১ নম্বর প্রশ্নের সমাধান। প্রথমে আমি a সমান ৫ সেন্টিমিটার সমান করে একটা বাহু এঁকে নিয়েছি। এরপর ত্রিভুজটা অঙ্কনের জন্য যে কোনো একটা রশ্মি এঁকেছি। এই রশ্মি থেকে এই a সমান ৫ সেমি এর সমান করে AB কেটে নিয়েছি। এখন A কে এবং B কে কেন্দ্র করে A সমান ব্যাসার্ধ নিয়ে AB এর একই পাশে আরো দুটো বৃত্তচাপ এঁকেছি। বৃত্তচাপ দুইটা পরস্পরকে C বিন্দুতে ছেদ করেছে। এর সাথে C এবং B এর সাথে C যোগ করে আমরা একটা ত্রিভুজ পেয়েছি ABC ত্রিভুজ। আর এই ত্রিভুজটা হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ। দ্বিতীয় প্রশ্নে কম্পাসের সাহায্যে ৩০ ডিগ্রি একটি কোণ আঁকো। এই কোণটা অঙ্কনের জন্য আমরা প্রথমে কোণের একটা বাহু BE এঁকে নিয়েছি। B কে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ এঁকেছি। বৃত্তচাপটা BE কে C বিন্দুতে ছেদ করেছে। C কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে আরো একটি বৃত্তচাপ এঁকেছি আগের বৃত্তচাপের উপরে। এই বৃত্তচাপটি আগের বৃত্তচাপকে A বিন্দুতে ছেদ করেছে। আমরা BA যোগ করে দিয়েছি। তাহলে আমরা ABC একটা ত্রিভুজ পেয়েছি, কোণ পেয়েছি। এই কোণের মান হচ্ছে ৬০ ডিগ্রি। এখন আমাদের আঁকতে হবে ৩০ ডিগ্রি কোণ। এজন্য আমরা B কোণকে অর্থাৎ ABC কোণকে সমদ্বিখণ্ডিত করেছি। অর্থাৎ এই কোণে আমরা সমদ্বিখণ্ডক এঁকেছি BD সমদ্বিখণ্ডক অঙ্কনের ফলে এই B কোণটা সমান দুইটা অংশে বিভক্ত হয়ে গেছে। প্রত্যেকটা অংশের মান ৩০ ডিগ্রি। অর্থাৎ আমরা DBC একটা কোণ পেয়েছি, ABD একটা কোণ পেয়েছি। প্রত্যেকটা কোণের মান ৩০ ডিগ্রি। আশা করি শিক্ষার্থীরা তোমরা পূর্বের পাঠটি ভালোভাবে আয়ত্ত করতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই পর্বে আমরা অনুশীলনী ৯.৩ এর ২১ নং প্রশ্নটার সমাধান দেখব। ২১ নং প্রশ্নে বলেছে AB ও CD দুইটি সমান্তরাল সরলরেখা। PQ রেখাটি AB ও CD রেখাকে যথাক্রমে E ও F বিন্দুতে ছেদ করেছে। ক বর্ণনা অনুযায়ী চিত্র অঙ্কন করো। হয় বলেছে দেখাও যে AEP কোণ সমান CFE কোণ। গ নম্বরে বলেছে দেখাও যে AEF কোণ সমান CFE কোণ সমান দুই সমকোণ। তো শিক্ষার্থীরা, আজকের পাঠ শেষে আমরা যা জানবো, অর্থাৎ আজকের শিক্ষণফল: ১. সমান্তরাল সরলরেখা। সমান্তরাল সরলরেখার বৈশিষ্ট্য: ছেদক, একান্তর কোণ, অনুরূপ কোণ, বিপরীত কোণ, সম্পর্ক কোণের সংজ্ঞা বলতে এবং এসব কোণের চিত্র অঙ্কন করতে পারবো। আর ২ নম্বরে বলেছে সমান্তরাল সরলরেখা সংক্রান্ত উপপাদ্য প্রমাণ করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই পর্বে আমরা ২১ নং প্রশ্নের ক এর সমাধানটা দেখব। ক নম্বরে বলেছে বর্ণনা অনুযায়ী চিত্র অঙ্কন করো। তো আসলে দেখি বর্ণনা কি বলা হয়েছে। বর্ণনাতে বলেছে AB ও CD দুটি সমান্তরাল সরলরেখা। PQ রেখাটি AB ও CD রেখাকে যথাক্রমে E ও F বিন্দুতে ছেদ করেছে। এই বর্ণনা অনুযায়ী আমাদের চিত্রটা অঙ্কন করতে হবে। তো বলেছে AB ও CD দুটি সমান্তরাল সরলরেখা। এই যে দেখো AB এবং CD দুইটা সমান্তরাল সরলরেখা। সমান্তরাল সরলরেখার প্রত্যেক এই রেখার এই বিন্দু থেকে এই লম্ব দূরত্ব, এই রেখা লম্ব দূরত্ব সব জায়গায় সমান হবে।
তখন সেই দুটো রেখাকে আমরা বলবো সমান্তরাল সরলরেখা। এই দুটো সরলরেখার ছেদক হচ্ছে PQ। দেখো PQ রেখাটি, এটা হচ্ছে ছেদক, PQ রেখা যেটা ছেদ করে সেটা ছেদক। PQ রেখাটা AB কে E বিন্দুতে এবং CD কে F বিন্দুতে, অর্থাৎ AB ও CD কে যথাক্রমে E ও F বিন্দুতে ছেদ করেছে। অর্থাৎ AB কে E বিন্দুতে, CD কে F বিন্দুতে ছেদ করেছে কে PQ রেখাটি। অর্থাৎ আমাদের বর্ণনা অনুযায়ী আমাদের চিত্র অঙ্কন কমপ্লিট হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই পর্বে আমরা খ নং প্রশ্নের সমাধানটা দেখব। বলেছে AEP কোণ সমান CEF কোণ দেখাতে হবে। তো আসো আমরা চিত্রে দেখতে পাই, চিত্রে ABCD পরস্পর সমান্তরাল। আমরা AB রেখা এবং CD রেখা পরস্পর সমান্তরাল। PQ রেখাটি AB এবং CD কে যথাক্রমে E বিন্দুতে এবং F বিন্দুতে ছেদ করেছে। PQ রেখাটি AB এবং CD ও CD রেখাকে কি করেছে? যথাক্রমে E এবং F বিন্দুতে ছেদ করেছে। বিন্দুতে ছেদ করেছে। দেখাতে হবে যে AEP কোণ এই কোণ সমান CFE কোণ এই কোণ। AEP কোণ সমান CFE কোণ। এই দুটো কোণ পরস্পর সমান, এটা আমাদের দেখাতে হবে। শিক্ষার্থীরা একটু লক্ষ্য করলে দেখতে পাবো AEP ও CFE, AEP এবং CFE এরা পরস্পর অনুরূপ কোণ। আমরা অধ্যায় 8 এর অনুরূপ কোণের সংজ্ঞায় জেনেছি, সমান্তরাল সরলরেখার সাথে ছেদকের একই পাশে যে কোণ জোড়া উৎপন্ন হয় এই কোণ জোড়াকে বলা হয় অনুরূপ কোণ। তাহলে আমরা বলতে পারি, আমরা যেটা প্রমাণ করব, অনুরূপ কোণ দুটি পরস্পর সমান। তো আসো আমরা প্রমাণটা করি। প্রমাণের জন্য আমরা ছকটা অঙ্কন করে নিচ্ছি। ধাপ এবং যথার্থতা আমরা ছকটা অঙ্কন করে ফেললাম। আমরা এখন 1 নম্বর ধাপে যেটা দেখাবো, একটু কথা বলে নেই। সমান্তরাল সরলরেখার আমরা ধর্ম সম্পর্কে জেনেছি অধ্যায় 8 এ। ওখানে তিনটি ধর্ম সম্পর্কে আমাদের জানা আছে। সমান্তরাল সরলরেখার তিনটি ধর্মকে আমরা একত্রে প্রমাণ করতে পারি না। যে কোনো একটি ধর্মকে সংজ্ঞা হিসাবে বিবেচনা করে নিয়ে অপর দুটি ধর্মকে আমরা প্রমাণ করতে পারি। তো যেহেতু আমরা বলেছি এই কোণ দুটো অনুরূপ কোণ আমরা প্রমাণ করব, তাহলে একান্তর কোণ দুটাকে আমরা সংজ্ঞা হিসাবে বিবেচনা করি। এখানে একান্তর কোণ কোনটা ধরবো আমরা? এই যে একান্তর কোণ, এইটা ধর, আমি x কেটে দিলাম। এই যে দুটো একান্তর কোণ, এই দুটো একান্তর কোণ আমরা ধরে নিব। দেখো DEF কোণ সমান CFE কোণ। CFE কোণ, দেখো
BEF কোণ, এই যে এই কোণটা আমি কাটা দিয়েছি x দিয়ে প্রকাশ করেছি, এবং CFE কোণ, এই যে এটাকে আমি s দিয়ে প্রকাশ করেছি। এই দুটো পরস্পর একান্ত কোণ। আমাদের যথার্থতা হবে একান্ত কোণেরা। একান্ত কোণ। ধাপ 1 আমরা এটাই দেখব। ধাপ 2 এ গিয়ে আমরা যেটা করব, দেখো আমাদের বিপরীত কোণ সম্পর্কে আইডিয়া আছে। বিপরীত কোণ হচ্ছে, আমি তোমাদের চিত্র এঁকে দেখাই। এই যে একটা কোণ, এই কোণের এই রশ্মি, এটার বিপরীত রশ্মি এইটা, এটার বিপরীত রশ্মি এইটা। কোন কোণের রশ্মিদ্বয়, বাহুদ্বয়ের যে বিপরীত রশ্মি, এই যে এই কোণটার কথা বলতেছি আমরা। এই কোণের এই বাহুটার বিপরীত বাহু হচ্ছে এইটা, এবং এই বাহুর বিপরীত বাহুটা হচ্ছে এইটা। এই বাহুদ্বয় যে কোণ তৈরি করলো, এটা আমরা বলবো কি কোণ? বিপরীত কোণ। তাহলে এই কোণের বিপরীত কোণ হচ্ছে এইটা। এই কোণ আর এই কোণ বিপরীত কোণ। তাহলে এইখানে এই যে BEF কোণ, এই কোণ, এই কোণ, এই কোণের বিপরীত কোণ হচ্ছে কোনটা? এইটা। তো আসো আমরা BEF কোণ, BEF কোণ সমান AEP কোণ, AEP কোণ। এখানে দেখো BEF কোণের এর বিপরীতে আছে এই কোণটা, তাহলে AEP কোণ। এটা পরস্পর বিপরীত কোণ। তাহলে BEF কোণ সমান AEP কোণ, এরা বিপরীত কোণ। যথার্থতার ভাবে আমরা লিখব বিপরীত কোণ। এরা পরস্পর বিপরীত কোণ। আমরা এখন ধাপ 1 এবং 2 এর মধ্যে একটু তুলনা করব। দেখো তোমরা কি, BEF কোণের মান হচ্ছে CFE এবং BEF কোণের মান এখানে হচ্ছে AEP। আমরা যদি এই দুটো কোণকে সমান করে লিখি, AEP কোণ সমান CFE কোণ, তাহলে আমরা কিন্তু এই দুটো কোণ পাবো। এই দুটো কোণ সমান, আর আমাদের এটাই বলেছে সমান দেখাতে। দেখো এবার বলেছে ক নম্বর, AEP কোণ সমান CFE কোণ। আমরা পেয়ে গেছি AEP কোণ সমান CFE কোণ। অর্থাৎ আমরা বলতে পারতেছি যে অনুরূপ কোণদ্বয় সমান। দুটো সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে অনুরূপ কোণ জোড়া কি হয়? সমান হয়। অর্থাৎ এখানে অনুরূপ কোণ হচ্ছে CFE কোণ আর AEP কোণ। এই কোণ দুটো সমান। আশা করি তোমরা খ নম্বর প্রশ্নটার সমাধান ভালোভাবে আয়ত্ত করতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্বে আমরা আজকে গ নম্বর প্রশ্নের সমাধান দেখব। বলেছে দেখাও যে AEF যোগ CFE ইকুয়াল 2 সমকোণ। অর্থাৎ AEF কোণ, এই কোণ, আর CFE এই কোণ, এই দুই কোণের সমষ্টি হচ্ছে 2 সমকোণ। তাহলে আসো আমরা একটু জেনে নিই এই দুইটা কোণের ধর্মটা কি। এটা হচ্ছে ছেদকের একই পাশে অবস্থিত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টি 2 সমকোণ। আমরা সমান্তরাল সরলরেখার তৃতীয় ধর্ম সম্পর্কে জানি। ছেদকের একই পাশে অবস্থিত অন্তঃস্থ কোণ দুইটির সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। অর্থাৎ আমাদের সমান্তরাল সরলরেখার তৃতীয় যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের প্রমাণ আমরা এখানে দেখাবো। তো আসো আমরা প্রথমেই চিত্র থেকে বলে নিই। AB এবং CD পরস্পর সমান্তরাল, এই সমান্তরাল চিহ্ন। PQ রেখাটি AB সরলরেখা এবং CD সরলরেখাকে যথাক্রমে E এবং F বিন্দুতে ছেদ করেছে। তো দেখো PQ রেখাটি AB ও CD রেখাকে যথাক্রমে E এবং F বিন্দুতে ছেদ করেছে। দেখাতে হবে যে AEF কোণ F কোণ যোগ CFE কোণ, মানে এই কোণ আর এই কোণ, CFE কোণ সমান 2 সমকোণ। 2 সমকোণ, এটি আমাদের দেখাতে হবে। তো আসো আমরা এটা দেখানোর জন্য আমরা ছক করে নিয়েছি, প্রমাণের জন্য ছক করে নিয়েছি।
ধাপ যথাযথ লিখে নিয়েছি। আমরা 1 নম্বর ধাপে যেটা করব সেটা হচ্ছে একান্তর কোণ দুটো সমান BEF কোণ আর CFE কোণ এটা পরস্পর সমান। দেখো BEF কোণ সমান CFE কোণ। CFE কোণ এটা কি কোণ? এটা হচ্ছে একান্তর কোণ। আমরা একান্তর কোণের সংজ্ঞা বলেছি এর আগে। একান্তর কোণ। এবার আসো আমরা এই বিন্দুতে দুটো কোণ দেখতে পাচ্ছি, এই পাশে একটা এই পাশে একটা, দুটো কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি মানে দুই সমকোণ, কারণ এটা হচ্ছে একটা সরল কোণ। AEB একই সরল রেখায় অবস্থিত, এইজন্য এই বিন্দুতে দুটো কোণ তৈরি হয়েছে, এই কোণটা কি কোণ? সরল কোণ। আসো ধাপ 2 এ চলে যাচ্ছি আমরা। ধাপ 2 এ যাব AEF কোণ যোগ AEF কোণ এই কোণ আর BEF কোণ এই কোণ, এই দুটো কোণ যোগ করলে আমরা পাবো যোগ BEF কোণ সমান এটা এক সরল কোণ, এখানে দুটো সরল কোণ তৈরি করেছে মানে দুই সমকোণ। এর যোগফল কত? দুই সমকোণ। এই কোণ দুটোর যোগফল হচ্ছে সমষ্টি দুই সমকোণ। তাহলে এটা কেন দুই সমকোণ? AEB একই সরল রেখায় অবস্থিত, যেহেতু A, E, এবং B একই সরল রেখায় অবস্থিত, এরা একই সরল রেখায় অবস্থিত, এই কারণে এই দুইটা কোণের যোগফল দুই সমকোণ 180 ডিগ্রি। এটা একটা সমকোণ তৈরি করেছে এখানে, সরল কোণ। আচ্ছা আসো আমরা এখন অতএব এই রাশিতে আমরা এই যে BEF কোণের মান এখানে বের করে রাখছি CFE, এই রাশিতে বসে দেই, বা AEF কোণ এটা আমাদের থাকবে, যেহেতু আমাদের প্রমাণ করতে হবে AEF কোণ এটা আমাদের থাকবে, এর সাথে নিয়ে আসতে হবে CFE কোণ। তাহলে আসো এখানে BEF কোণের পরিবর্তে যোগ BEF এর মান আছে CFE, এই কোণটা বসে দিলাম। তাহলে এই পাশে তো দুই কোণ, দুই সমকোণ তো আছে, দুই সমকোণ। অর্থাৎ আমরা প্রমাণ করলাম আজকের উপপাদ্য AEF কোণ যোগ CFE কোণ সমান দুই সমকোণ। এই যে দেখো AEF কোণ এই কোণ যোগ CFE কোণ এই কোণ, এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি মানে দুই সমকোণ। অর্থাৎ আমাদের সমান্তরাল সরলরেখার যে তৃতীয় ধর্ম ছিল ছেদকের একই পাশে অবস্থিত অন্তঃস্থ কোণ দুইটির সমষ্টি বা যোগফল দুই সমকোণ বা 180 ডিগ্রি প্রমাণ করো। আমরা কিন্তু সরলরেখার তৃতীয় ধর্মটা প্রমাণ করলাম এই প্রমাণের মাধ্যমে। আশা করি তোমরা আজকের উপপাদ্যের প্রমাণ ভালোভাবে বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই পর্বে আমরা 1 থেকে 9 নং প্রশ্নের সমাধান দেখব। 1 নং প্রশ্ন বলেছে কোন ত্রিভুজের দুইটি বাহু এবং এদের একটি বিপরীত কোণ দেওয়া থাকলে সর্বাধিক কয়টি ত্রিভুজ আঁকা যাবে? বলেছে 1, ক্ষয়ে বলেছে 2, গয়ে বলেছে 3 আর ঘয়ে বলেছে 4। উত্তর হবে সর্বাধিক 2টি ত্রিভুজ আঁকা যাবে, 2টি। খ, অ্যানসার হবে খ। 2 নম্বর প্রশ্ন বলেছে কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব? যখন তিনটি বাহুর দৈর্ঘ্য কয়ে বলেছে 1, 2, 3 সেমি, ক্ষয়ে বলেছে 3, 4, 5 সেমি, গয়ে বলেছে 2, 4, 6 সেমি, ঘয়ে বলেছে 3, 4, 7 সেমি। তো আসো আমরা সূত্রটা বোঝার চেষ্টা করি। ত্রিভুজ আঁকা সম্ভব হবে যখন দুইটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে। তোমরা শিখেছো তোমাদের উপপাদ্য 4 এর সম্ভবত অধ্যায় 9 কোন ত্রিভুজের দুইটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর প্রমাণ করেছো। তো ওই সূত্র অনুযায়ী আমরা বলতে পারবো যে এখানে 1 আর 2 যোগ করলে 1 যোগ 2 সমান হয় 3 এর সমান হয়, কারণ ক নাম্বার সঠিক না। গ নাম্বার বলেছে 2 যোগ 4 সমান 6,
তাহলে প্রথম দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহুর সমান। গ নম্বরে বলেছে 3 যোগ 4 সমান 7। ঘ নম্বরে বলেছে 3 যোগ 4 সমান 7, মানে প্রথম দুইটা বাহুর সমষ্টি তৃতীয় বাহুর সমান। তার মানে এইগুলো দিয়ে ত্রিভুজ অঙ্কন করা যাবে না। তাহলে অঙ্কন করা যাবে 3 যোগ 4, এখানে আমাদের আছে 3 যোগ 4, এই বড় চিহ্ন হচ্ছে 5, এই দুটার যোগফল হচ্ছে 7। তাহলে তৃতীয় বাহুর চেয়ে বড় হচ্ছে দুটার যোগফল। প্রথম দুইটি বাহুর সমষ্টি যদি তৃতীয় বাহুর সমষ্টির চেয়ে বড় হয়, তৃতীয় বাহুর চেয়ে বড় হয়, তাহলে সেই তথ্য দিয়ে সেই তিনটা বাহু দিয়ে আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারবো। আর এই অপশনটা আছে আমাদের খ নাম্বার অপশনে। তাহলে আমাদের উত্তর হবে খ। এবার আসো 3 নাম্বার প্রশ্ন। একটি ত্রিভুজের দুইটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে ত্রিভুজটি আঁকা যায়। কথা সত্য। তোমরা এটা পেয়েছো তোমাদের অনুশীলনী 9.3 সম্পাদ্য 2-এ। একটি ত্রিভুজের দুইটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে ত্রিভুজটি আঁকা যায়। কথা সত্য। এটা আছে সম্পাদ্য 2। দুইটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হলে ত্রিভুজটি আঁকা যায়। আমরা 2 নম্বর প্রশ্নে দেখতে পাইলাম প্রথম দুইটি বাহুর সমষ্টি, যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা যদি বড় হয়, তাহলে সেই তথ্য দিয়ে আমরা ত্রিভুজটা আঁকতে পারি। তার মানে এই কথাটাও সত্য আছে। আর এই তথ্যটা তুমি পাইবা তোমাদের বইয়ের অধ্যায় 9-এর 4 নাম্বার উপপাদ্যে। এই কথাটা তুমি প্রমাণ করেছো। এবার আসো 3 নম্বর তথ্যে বলেছে কোন ত্রিভুজের একাধিক স্থূল কোণ থাকতে পারে। অসম্ভব। কোন ত্রিভুজের একাধিক স্থূল কোণ থাকতে পারে না, একটি মাত্র স্থূল কোণ থাকতে পারে, একাধিক থাকতে পারে না। তার মানে আমাদের অপশন 1 আর 2 এটা সঠিক, 3 নম্বরটা ভুল। তো আসো উপরে তথ্য অনুসারে নিচের কোনটি সঠিক এটা আমরা উত্তর খুঁজি। আর দেখো এখানে আছে ক অপশনে 1 আর 2, তাহলে আমাদের অপর অপশন আর দেখার দরকার নাই। আমরা প্রথম অপশনে পেয়ে গেছি আমাদের সঠিক উত্তরটা। উত্তর হবে ক। 4 নম্বর প্রশ্ন দেখো ত্রিভুজের বাহু তিনটির সমষ্টিকে কি বলে? ত্রিভুজের বাহু তিনটির সমষ্টিকে আমরা জানি কোন ত্রিভুজের বাহুগুলোর যোগফল বা সমষ্টিকে ত্রিভুজের পরিসীমা বলে। ক নম্বরে ক্ষেত্রফল ভুল, খ নম্বরে আয়তন এটা ঠিক না, গ নম্বরে দৈর্ঘ্য ঠিক না, ঘ নম্বরে আছে কি পরিসীমা। অর্থাৎ আমাদের 4 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ পরিসীমা। 5 নম্বর প্রশ্ন ত্রিভুজের অন্তস্থ কোণ কয়টি? আমরা যদি একটা ত্রিভুজ আঁকি ছোট করে, ABC একটা ত্রিভুজ, ধরো A B C ত্রিভুজ, এটা একটা কোণ, এটা একটা ভিতরের কোণ, এটা একটা ভিতরের কোণ। এই ভিতরের কোণগুলোকে বলে অন্তস্থ কোণ। আর অন্তস্থ কোণ কয়টি? 3টি। দেখো এই অপশনটা কোথায় আছে? এখানে একটি, কয়ে দুইটি, গয়ে তিনটি। তাহলে অপশন হবে গ 3টি। উত্তর হবে গ। 6 নং প্রশ্ন সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ কত ডিগ্রি? সমবাহু ত্রিভুজের একটা সমবাহু ত্রিভুজ আন্দাজ করে আঁকি আমরা। এই বাহু ধরো x, এই বাহু ধরো x, এই বাহু ধরো x, তিনটা বাহু সমান যদি সমবাহু ত্রিভুজ, তাহলে তিনটা কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে x যোগ x যোগ x সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে তিনটা x যোগ করলে কত পাবো? 3x সমান 180 ডিগ্রি। x এর মান যদি আমরা বের করতে চাই 180 ডিগ্রি ভাগ কত? 3, কাটাকাটি করলে কত পাবো? 60। x কোণ সমান কত ডিগ্রি? প্রত্যেকটি কোণ কত ডিগ্রি? প্রত্যেকটি কোণ 60 ডিগ্রি। তো আসো দেখি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ কত ডিগ্রি। কয়ে আছে 30, ক্ষয়ে 45, গয়ে আছে 60। আমরা পেয়েছি প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি। এখানে x গুলো হচ্ছে কোণ, তিনটা কোণ, এই কোণ x, এই কোণ x, এই কোণ x। তো আসো আমরা পাইলাম 60 ডিগ্রি। 6 নম্বর হয়ে গেল। 7 নম্বর প্রশ্ন বলেছে একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ 60 ডিগ্রি হলে অপর কোণটি কত? তো আসো আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। এই যে সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? একটা কোণ তো আমরা জানি 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হয়, এটা 90 ডিগ্রি। এটা নিয়ে আমাদের কথা না, আমাদের কথা হচ্ছে এই দুটো কোণের একটা হচ্ছে তোমার 60 ডিগ্রি,
একটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে কোনটা 60 ডিগ্রি হবে? ধরো এটা ধরো 60 ডিগ্রি, ধরো এটা 60 ডিগ্রি, তাহলে এটা কত ডিগ্রি হবে? তাহলে আমরা জানি তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা তো 90 ডিগ্রি বাদ, তাহলে এই দুটো 90 ডিগ্রি হওয়া লাগবে। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা কত ডিগ্রি হবে? 90 থেকে 60 বাদ দিয়ে দাও, কত হবে? 30 ডিগ্রি। তাহলে আমরা দেখি আমাদের অঙ্কের আনসার সাথে কয় নম্বরে আছে 30 ডিগ্রি। তাহলে আমাদের খ, গ এবং ঘ এই অপশন আর দেখার প্রয়োজন নাই, আমরা পেয়ে গেলাম সাথের উত্তর ক। এবার বলেছে 8 নম্বর প্রশ্ন, নিচের চিত্র অনুসারে 8 ও 9 নং প্রশ্নের উত্তর দাও। চিত্রটা আমি পাশে দিয়েছি। চিত্রতে দেখো এ বি সি ত্রিভুজ, এই বি এ কে বর্ধিত করা হয়েছে ডি পর্যন্ত। তারপর হচ্ছে সি বিন্দুতে বি এ রেখার সমান্তরাল রেখা আঁকতে হলে সি বিন্দু, এই যে সি বিন্দুতে আমরা সমান্তরাল রেখা আঁকবো, কার সমান্তরাল করে আঁকবো? বি এর সমান্তরাল করে আঁকবো। তাহলে আমরা যদি বি এর সমান্তরাল করে আঁকি তাহলে আমরা বলেছে কোন কোণের সমান কোণ আঁকতে হবে। তাহলে এখানে দেখো আমরা জানি দুটো সমান্তরাল সরলরেখাকে যদি আরেকটা সরলরেখা ছেদ করে তাহলে ছেদকের বিপরীত পাশে যে কোণ দুটো উৎপন্ন হবে সেই কোণ দুটো হবে সমান এবং কোণ দুটো হবে একান্তর কোণ। তাহলে এই কোণের একান্তর কোণ হচ্ছে এইটা। তাহলে এখানে আমাদের যে কোণটা আঁকছি আমরা যে কোণের সমান করে সেটা হচ্ছে বিএসি কোণ। বিএসি কোণের সমান করে আমরা এখানে এসি ধরো, এখানে ধরো ই কোণ আঁকলাম। এই এসি ই কোণটা আমরা আঁকবো কার সমান করে? বিএসি কোণের সমান করে। আসলে দেখি এখন অপশন বিএসি ক নম্বরে আছে এবিসি, এটা ক নম্বর উত্তর হবে না। খ নম্বরে আছে এসিবি, এটাও সঠিক না। গ নম্বরে আছে বিএসি, অর্থাৎ আমরা পেয়ে গেছি আমাদের উত্তর গ। তাহলে আমাদের 8 নম্বর প্রশ্নের উত্তর হবে গ। এবার আসে 9 নম্বর প্রশ্ন, সিএডি এর সমান নিচের কোনটি? তাহলে সিএডি কই? সিএডি এটা হচ্ছে বি এর রেখাকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে, এটা হচ্ছে বহিস্থ কোণ। এটা কি কোণ? বহিস্থ কোণ। বহিস্থ কোণের সাথে ভিতরের কোণগুলোর একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা কি? আমরা জানি বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ, এটার বিপরীত অন্তস্থ কোণ হচ্ছে এইটা এবং এইটা, এই দুটো কোণের যোগফলের সমান। বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ এর যোগফলের সমান। তাহলে আমাদের এটা হচ্ছে সন্নিহিত অন্তস্থ, এটার সাথে সম্পর্ক না, বলেছে এটার সাথে সম্পর্ক দিয়ে দিয়েছে এখানে। তাহলে বহিস্থ কোণ সিএডি এইটা সমান, আমরা লিখি দেখি, এটা সমান হচ্ছে কার সমান? এই কোণের সমান এবং এই কোণের সমান। এই কোণের নাম কি? এবিসি যোগ এই কোণের নাম কি? এসিবি। এসিবি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানকার যে বহিস্থ কোণ সিএডি এটা বিপরীত অন্তস্থ এবিসি এবং বিপরীত অন্তস্থ এসিবি এই দুটো কোণের সমষ্টির সমান। তো আসো আমরা উত্তরটা দেখি কোথায় আছে। বিএসি নো, বিএসি এসিবি নো, এবিসি এসিবি এই যে আছে আমাদের খ নম্বরে আমাদের উত্তর এবিসি কোণ এবং এসিবি কোণের সমষ্টির সমান। আর আমরা পেয়ে গেলাম 9 নম্বর প্রশ্নের উত্তর হবে খ। শিক্ষার্থীরা আশা করি সবাই 1 থেকে 9 পর্যন্ত প্রশ্নের উত্তর বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই পর্বে আমি তোমরা আজকের পাঠটি কেমন শিখেছো বা বুঝতে পেরেছো তা মূল্যায়ন করছি। পাঠ মূল্যায়ন। 1 নং প্রশ্ন, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয় পরস্পর কি? উত্তর হবে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয় পরস্পর পূরক। অর্থাৎ সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয় একটা যদি 60 ডিগ্রি হয় আর একটা যদি 30 ডিগ্রি হয়, দুটো মিলে যোগ করলে কত হবে? 90 ডিগ্রি। আমরা জানি দুইটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে সেই কোণ দুটো হয় পরস্পর পূরক। আবার যদি সমকোণী ত্রিভুজের কোণ দুটো 45 ডিগ্রি হয় তাতেও কিন্তু তোমার কি হয়? যোগফল 90 ডিগ্রি হয়। সেক্ষেত্রে আমরা বলতে পারি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটো পরস্পর পূরক। এবার আসো 2 নম্বর প্রশ্ন, চিত্রে সিএডি সমান কত? এই দেখো সিএডি এই বি এ বাহুকে বর্ধিত করা হয়েছে ডি পর্যন্ত।
ফলে একটা কোণ তৈরি হয়েছে সিএডি। এই কোণটার নাম হচ্ছে বহিস্থ কোণ। যেহেতু এখানে দুটো করে সমান চিহ্ন দেওয়া আছে, তার মানে বোঝানো হচ্ছে এই বাহু এই বাহু এই বাহু তিনটা বাহু সমান, তাহলে এটা সমবাহু বাহু ত্রিভুজ। আমরা কিন্তু মানটাও বলতে পারি। তাহলে এই বহিস্থ কোণ এই দুটো কোণের যোগফলের সমান, এই কোণ এবং এই কোণের যোগফলের সমান। এই কোণের মান 60 ডিগ্রি, এই কোণের মানও হচ্ছে 60 ডিগ্রি। তাহলে 60 আর 60 120 ডিগ্রি। অর্থাৎ সিএডি কোণ সমান আমরা বলতে পারবো উত্তর 120 ডিগ্রি। আমরা সংখ্যায় বলে দিতে পারি, কারণ আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি। যদি সিএডি কোণ বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দুটার যোগফলের সমান হয়, এই কোণের মান 60, এই কোণের মান 60, তাহলে এই দুটোর যোগফল কত হবে? 120। আমরা সংখ্যায় বলে দিতে পারি, অথবা যদি অক্ষর দিয়ে বলি তাহলে বি কোণ যোগ সি কোণ। আমরা যদি এটাকে পূর্ণরূপে লিখতে চাই তাহলে এ বি সি কোণ যোগ এ সি বি কোণ, এভাবে বলতে পারি। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখতে দেখতে আমরা আজকের ক্লাসে একদম শেষ পর্বে চলে এসেছি। বাকি আছে শুধু তোমাদের বাড়ির কাজ দেওয়া। বাড়ির কাজ নিয়ে আজকে আমরা ক্লাস শেষ করবো ইনশাআল্লাহ। এসো বাড়ির কাজ অধ্যায় 9 অনুশীলনী 9.3 এ 1 থেকে 9 নৈমিত্তিক প্রশ্ন এবং 21 নম্বর প্রশ্ন। তোমরা সবাই বাসায় এগুলা বেশি বেশি অনুশীলন করবে। আর আজকের ক্লাসটা বেশি বেশি দেখবে। দেখতে গিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হও, তোমাদের শ্রেণী শিক্ষকের সাথে যোগাযোগ করবে। আজ আর নয়, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনায় সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।